আজ লেকচার 2 তে আমরা শিখবো হচ্ছে আলোক প্রতিফলন কাকে বলে, আলোক প্রতিফলনের সূত্র এবং আলোক প্রতিফলনের প্রকারভেদ। তো চলো শুরু করা যাক। আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট। প্রথমে চলে আসি আমরা আলোক প্রতিফলন কাকে বলে সেই সংজ্ঞার সাথে পরিচয় হয়ে আসি। আলোক রশ্মি যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমে কোনো তলে আপতিত হয়, তখন দুই মাধ্যমে বিভক্ত হতে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফেরত আসে। এই ঘটনাকে আলোক প্রতিফলন বলে। সংজ্ঞাটা দেখতেছো অনেক বড়, বাট তুমি যদি একবার বুঝে যাও, ক্লিয়ার হয়ে যায়, এটা তোমার মুখস্থ করতে খুব একটা বেগ পেতে হবে না। আমরা যদি একটা ইমেজ দেখি, এখানে খেয়াল করো যে এখানে আলো যাচ্ছিল, যাওয়ার সময় দেখতেছি যে আলোটা আমাদের এই মাধ্যম থেকে এই মাধ্যমে যাওয়ার সময় আলোগুলো কিন্তু আবার যেখান থেকে আসতেছিল অর্থাৎ প্রথম মাধ্যমে কিন্তু ফেরত যাচ্ছে। এরকম যদি ঘটনা ঘটে সেটাকে আমরা বলি আলোক প্রতিফলন। বা যদি এই ইমেজে দেখি, আমরা এখানে দেখতেছি চারটা রশ্মি গেছে, প্রথম মাধ্যম আর এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। প্রথম মাধ্যম থেকে দেখা যাচ্ছে চারটা রশ্মির মধ্যে এই প্রথম রশ্মিটাই রিফ্লেকশন হয়েছে বা প্রতিফলিত হয়েছে, এই রশ্মিটা ট্রান্সমিশন হয়ে গেছে বা চলে গেছে, এই রশ্মিটা শোষিত হয়ে গেছে, আর এই রশ্মিটা বিক্ষিপ্ত হয়েছে। তাহলে আমরা এতগুলো কাহিনীর মধ্যে যদি বলি যে কোনো একটা রশ্মি যদি এরকম আবার প্রথম মাধ্যমে ফেরত আসে, এরকম ঘটনা ঘটলে সেটাকে আমরা বলবো আলোক প্রতিফলন। এখন প্রায় সময় এই সংজ্ঞা মুখস্থ করার সময় স্টুডেন্ট প্রশ্ন করে, স্যার বিভেদন মানে কি? আমরা যদি আরেকবার পড়ে আসি, কি বলছে যে আলোক রশ্মি যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে, এই যে এক মাধ্যম বা প্রথম মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য আরেকটা মাধ্যম, এটা হলো দ্বিতীয় মাধ্যম, সেই অন্য একটা মাধ্যম, এই তলে আপতিত হয়ে যখন বলছে কি দুই মাধ্যমের বিভেদ হতে, অর্থাৎ এই কথা মানে হচ্ছে যে জিনিসটা ওদেরকে সেপারেট করছে প্রথম মাধ্যম আর দ্বিতীয় মাধ্যমকে, আমরা যেটা কল্পনা করি একটা ইমাজিনারি লাইন, যে এই লাইনটাই কিন্তু প্রথম মাধ্যম আর দ্বিতীয় মাধ্যমকে সেপারেট করছে, অর্থাৎ এই তল হতে যখন আলোটা আমাদের দেখা যাচ্ছে প্রথম মাধ্যমে ফেরত আসবে, এটাকেই বলা হচ্ছে তার আলোক প্রতিফলন। তাহলে আমরা বিভেদন মানে হচ্ছে আসলে দুটা মাধ্যমকে যেখানে সেপারেট করা হয়, বা যদি একটা কল্পনা করা লাইন। আর এটা আরেকটা নাম আছে যে বিভেদন হতে আলো ফেরত আসে তাকে আমরা বলবো প্রতিফলক তল বা প্রতিফলক পৃষ্ঠ, অর্থাৎ যেখান থেকে আমাদের আলো এই প্রতিফলিত হলো সেটাকে আমরা বলি প্রতিফলক পৃষ্ঠ। এই যে আলো প্রতিফলন সংজ্ঞাটা দেখলে তুমি যদি জিনিসটা ক্লিয়ার থাকো যে আলোকে কি করতে হবে, প্রথম মাধ্যম থেকে বা যে মাধ্যম থেকে আসতেছিল সেই মাধ্যমে আবার ব্যাক করতে হবে বিভেদ তল হতে। তাহলে এমন ঘটনা হলে আমরা বলবো আলো প্রতিফলন। এই আলো প্রতিফলন আবার দুটো সূত্র মেনে চলে। আমরা দেখে আসি সূত্র দুটো কি। প্রথম সূত্র হচ্ছে আমাদের যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতল অবস্থান করবে। যেতটুকু বড় ততটা কিন্তু কঠিন না। তুমি খেয়াল করো, প্রথম বলছে কি আপতিত রশ্মি, এই জিনিসটা আসলে কি স্যার? যে রশ্মিটা দেখতেছো পড়লো অর্থাৎ আপতিত হলো, সেটাকে আমরা বলি আপতিত রশ্মি। তুমি তীর চিহ্ন দেখেই বুঝতে পারছো এই রশ্মিটা আমাদের এখানে আপতিত হয়েছে, তাহলে এই রশ্মিটাকে আমরা বলবো হচ্ছে আপতিত রশ্মি। আর যেটা প্রতিফলিত হলো, তীর চিহ্ন দেখে বুঝতে পারতেছো এটা কিন্তু প্রতিফলিত হয়েছে, আর এটাকে তাহলে আমরা বলি প্রতিফলিত রশ্মি। এবং এদের মধ্যে যদি আমরা একটা অবিলম্ব কল্পনা করি বা একে নাকি, তুমি দেখো আমরা এখানে যেখানে রশ্মিটা আপতিত হলো এটা যদি আপতন বিন্দু হয়, এখানে আমরা একটা অবিলম্ব অঙ্কন করলাম, যেটাকে ইংলিশে বলে নর্মাল রে। তো এই জিনিসটা কি বলছে, একই সমতল অবস্থান করবে। তো খেয়াল করো, এটা আপতিত রশ্মি, এটা অবিলম্ব এবং এটা প্রতিফলিত রশ্মি। এরা কিন্তু এই যে ব্লু কালারের যে আমরা ইমাজিন সমতল কল্পনা করতেছি, ফ্ল্যাট সারফেস, এর মধ্যে কিন্তু সবাই অবস্থান করতেছে। এমনটা না যে প্রতিফলিত রশ্মি এই দিক দিয়ে চলে গেছে, তা কিন্তু হচ্ছে না। আমাদের প্রতিফলিত রশ্মি কিন্তু এই বরাবর চলে গেছে। তাহলে আমাদের প্রথম সূত্র হচ্ছে এটাই, যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করবে। সেকেন্ড সূত্রে চলে আসো, প্রতিফলন কোণ আর আপতন কোণ সমান হবে। এটা মানে কি? আমরা এখানে দেখতেছি যে এই তীর চিহ্ন দেখলে বুঝতে পারতেছো এটা হচ্ছে আপতিত রশ্মি, আর এই তীর চিহ্ন দেখলে বুঝতে পারতেছো এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, আর মাঝখানে দেখতেছো এটা হচ্ছে অবিলম্ব। এখন আপতিত রশ্মি আর অবিলম্ব এদের মধ্যে যে কোণটা তৈরি হয় সেটাকে বলা হয় আপতন কোণ, আর প্রতিফলিত রশ্মি আর অবিলম্বের সাথে যে কোণটা তৈরি হয় সেটাকে বলা হয় প্রতিফলন কোণ। আর সূত্র মোতাবেক এই আপতন কোণ আর এই প্রতিফলন কোণ এই দুটো অবশ্যই সবসময় কি হবে, সমান হবে। আমরা তোমাকে একটা ডেমোস্ট্রেট দেখতে পারি, যে তুমি দেখে আসো আমার সাথে যে কিভাবে আসলে কি আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয় কিনা।
আমরা দেখতে পাচ্ছি একটা আলোক উৎস আছে, এখানে টর্চ লাইট এবং একটা আয়না আগে থেকে রাখা আছে, এবং এখানে আমরা দেখছি একটা অবিলম্ব অঙ্কন করা আছে। এখন যদি আমরা এই টর্চ লাইট অন করি, আলো আপতিত হলো এবং দেখতেছি সেটা আয়নাতে পড়ে প্রতিফলিত হয়ে গেল। তাহলে এই রশ্মিটা হচ্ছে কি আপতিত রশ্মি, আর এই রশ্মিটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। আর আমরা একটু আগে বললাম যে অবিলম্বের সাথে আমাদের আপতিত রশ্মি যে কোণটা তৈরি করবে এটাকে বলে আপতন কোণ, আর প্রতিফলিত রশ্মি আমাদের অবিলম্বের সাথে যে কোণটা তৈরি করছে এটাকে বলে প্রতিফলন কোণ। একে সংক্ষেপে আমরা আপতন কোণকে আই দিয়ে প্রকাশ করি, আর প্রতিফলন কোণকে আমরা আর দিয়ে প্রকাশ করে থাকি। এখন খেয়াল করতেছো এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে 39 ডিগ্রি, প্রতিফলন কোণও কিন্তু সে একই অ্যাঙ্গেলে তৈরি হচ্ছে। তার মানে আমাদের যে সূত্রটা বলছিল যে সবসময় আমাদের আপতন কোণ প্রতিফলন কোণ সমান হবে দ্বিতীয় সূত্র অনুসারে, সেটাই কিন্তু হচ্ছে। আমরা যদি এখন কোণ চেঞ্জ করি, আমরা টর্চ লাইটটাকে এই বরাবর নিয়ে আসলাম, এবার খেয়াল করো আপতন কোণ যেরকম কমলো সেটা কিন্তু আমাদের প্রতিফলন কোণের ক্ষেত্রে সেম হলো, অর্থাৎ আপতন কোণ এখন 21 ডিগ্রি, প্রতিফলন কোণও কিন্তু 21 ডিগ্রি। আরো যদি আমরা কাছে নিয়ে আসি, একদম অবিলম্ব বরাবর নিয়ে আসলাম, দেখো 1 ডিগ্রি হয়ে গেছে। অর্থাৎ আমি যেভাবে আনি না কেন আমাদের সব সময় কিন্তু আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে। এটাই কিন্তু আমাদের আলোক প্রতিফলনের দ্বিতীয় সূত্র। তো আশা করি আমরা ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। চলো তোমাদের একটা কুইজ দিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ইমেজ, সেখানে একটা আয়না দেওয়া আছে এবং এই কালার দুইটা রশ্মি দেখতেছো, এটা হচ্ছে আপতিত রশ্মি এবং এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এখানে একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ 35 ডিগ্রি। তোমাদেরকে আনসার করতে হবে যে এখানে প্রতিফলন কোণ কত। তোমরা সঠিক উত্তরটা ভিডিও কমেন্টসে আমাকে জানাবা। তো এখন চলে যায় আমাদের আলো প্রতিফলনের প্রকারভেদ বা ক্লাসিফিকেশন অফ রিফ্লেকশন অফ লাইট। আলো প্রতিফলন প্রকারভেদটা কি আসলে? যে কোনো পৃষ্ঠ থেকে কিভাবে আলো প্রতিফলিত হবে তা নির্ভর করে প্রতিফলকের পৃষ্ঠের প্রকৃতির উপর। প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতির উপর নির্ভর করে আমরা প্রতিফলনকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন বা সুষম প্রতিফলন, আর একটা হচ্ছে ব্যাপ্ত বা অনিয়মিত প্রতিফলন। এদের দুটো সংজ্ঞা পড়লে তোমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। নিয়মিত প্রতিফলন কি? যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো মসৃণ তলে আপতিত হয়, প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিকোষে পরিণত হয়, তবে এই ধরনের প্রতিফলনকে আমরা বলবো আলো নিয়মিত প্রতিফলন। তাহলে ব্যাপ্ত প্রতিফলনটা কি হবে? এটা ঠিক উল্টাটা হবে। তাহলে তুমি যদি এই সংজ্ঞাটা শিখে ফেলো তাহলে তোমাকে এটা শিখতে হয় না। তাহলে দেখি ব্যাপ্ত বা অনিয়মিত কি হবে। যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো অমসৃণ তলে, আগে তুমি বলছিলাম মসৃণ তলে, এখন বলতেছো অমসৃণ তলে যদি আপতিত হয়, প্রতিফলনের পর যদি সমান্তরাল না থাকে, আগে বলছিলাম সমান্তরাল থাকবে, এখন বলতেছো সমান্তরাল না থাকে, এই ধরনের প্রতিফলনকে আমরা বলবো আলোর ব্যাপ্ত বা অনিয়মিত প্রতিফলন। এই দুইটাকে আমরা একটা ইমেজ দেখলে ক্লিয়ার হয়ে যাবো যে নিয়মিত প্রতিফলন বলতে কি বোঝাচ্ছে আর ব্যাপ্ত প্রতিফলন বলতে কি বোঝাচ্ছে। খেয়াল করো এখানে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মসৃণ একটা তল, আর এটা হচ্ছে এটার সাথে তুলনা করলে এটা কিন্তু খাসকাটা মানে অমসৃণ তল। এখানে দেখতেছো যে এক বছর সমান্তরাল আলোক রশ্মি পড়ার পর প্রতিফলনের পর দেখতেছো রশ্মিগুলো কিন্তু সমান্তরালে আছে। এই ধরনের প্রতিফলনকে তাহলে আমরা কি বলবো? নিয়মিত না অনিয়মিত? তো এই ক্ষেত্রে আমরা এটা কিন্তু বলতে পারি যে এটা কিন্তু নিয়মিত প্রতিফলন, কারণ এখানে বলছিল যে মসৃণ তলে পড়ার পর সেটা কিন্তু সমান্তরালে থাকবে। আর এখানে দেখতেছো যে আলোক রশ্মি সমান্তরাল ভাবে পড়লো অমসৃণ তলে, কিন্তু যখন প্রতিফলন হচ্ছে তখন একটা দেখতেছো বিক্ষিপ্ত হয়ে গেছে বা ব্যাপ্ত আকারে ছড়িয়ে পড়ছে। এই ধরনের প্রতিফলনকে আমরা বলবো হচ্ছে ডিফিউজ রিফ্লেকশন বা অনিয়মিত প্রতিফলন। তো এখান থেকে অনেক স্টুডেন্ট প্রশ্ন করে, স্যার এই চিত্রে কি আলো প্রতিফলন যে সূত্রটা ছিল যে আপতন কোণ প্রতিফলন কোণ সমান, এটা কি মেনে চলে না? আসলে এটাও মানছে আবার এটাও মানছে, কিন্তু এদের মধ্যে মেন তফাৎ হচ্ছে এখানে তুমি যদি কোণগুলো বের করতা, প্রত্যেকটা রশ্মির আপতন কোণ প্রতিফলন কোণ সমান আসতো। অর্থাৎ যদি সবাই 30 ডিগ্রি করে হয়, অর্থাৎ এটারও 30 ডিগ্রি এটাও 30, সবার ক্ষেত্রে আপতন কোণ প্রতিফলন কোণ সমান হবে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু নিজেরা সমান হবে, অর্থাৎ প্রথম রশ্মির আপতন কোণ প্রতিফলন কোণ সমান, দ্বিতীয় রশ্মির আপতন কোণ প্রতিফলন কোণ সমান হবে, এরকম করে সবাই নিজেরা সমান, একটার সাথে আবার একটা মিলবে না। অর্থাৎ প্রথমটা যদি হয় 10 ডিগ্রি প্রতিফলন কোণ 10 ডিগ্রি, কিন্তু সেকেন্ডটা দেখা যাবে 30 ডিগ্রি প্রতিফলন কোণ 30 ডিগ্রি, নিজেরা সমান থাকবে, কিন্তু একটার সাথে একটা আপতন কোণ প্রতিফলন কোণ মিলবে না। এখানে আমরা দেখতেছি স্মুথ সারফেস আর রাগ সারফেস, এখানে সমান্তরাল আলোক রশ্মি পড়ার পর দেখতেছো সবগুলো সুষমভাবে প্রতিফলন হয়ে গেছে, আর এখানে তুমি দেখতেছো সমান্তরাল রশ্মি পড়ার পর এগুলো ব্যাপ্ত আকারে প্রতিফলিত হয়ে গেছে। এখন একটা জিনিস খেয়াল করি, আমাদের চারপাশে যে সকল বস্তু দেখতে পাই তাদের অধিকাংশ পৃষ্ঠই কিন্তু মসৃণ না। ফলশ্রুতিতে আমাদের চোখে যে সকল প্রতিফলন প্রবেশ করে তারা হচ্ছে ব্যাপ্ত প্রকৃতি, যার ফলে বস্তুগুলো আমাদের নিকট উজ্জ্বল না হয় অনুজ্জ্বল দেখায়। খালি চোখে দেখা অধিকাংশ পৃষ্ঠ আপাতদৃষ্টে মসৃণ মনে হলেও প্রকৃতপক্ষে এই সকল পৃষ্ঠ মসৃণ না। যখন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা দেখবো সেটাকে দেখা যাবে এরকম খাসকাটা। এ কথা মানে হচ্ছে আমরা এখন যে আশপাশে তুমি যে বস্তুগুলো দেখতেছো সেগুলো ম্যাক্সিমামে কিন্তু হচ্ছে এই ব্যাপ্ত প্রতিফলনের কারণে দেখতেছো। শুধুমাত্র আয়নায় যখন দেখো তখন তুমি সুষম প্রতিফলনের কারণে নিজেকে দেখতে পাও। অনেকটা এরকম, তুমি মনে করো সেলুন বা পার্লারে গেলে চুল কাটতে, ওখানে তোমাকে যখন একটা হেয়ার কাট দিয়ে গেলে তোমার মনে হচ্ছে তোমাকে অনেক সুন্দর লাগতেছে, রাজকন্যার মতো লাগতেছে বা রাজপুত্রের মতো লাগতেছে। যেই পার্লার থেকে বের হয়ে গেলে বা সেলুন থেকে বের হয়ে গেলে তখন দেখতেছো তোমাকে মুরগির মতো লাগতেছে। কারণ হচ্ছে যতক্ষণ তুমি পার্লার বা সেলুনে ছিলা
চারদিকে এত আয়না থাকে যে তুমি নিজেকে সুষম প্রতিফলনের কারণে নিজেকে অনেক উজ্জ্বল দেখতেছিলে বা গ্লো করতেছিল তোমার চেহারা। আর যখনই বের হয়ে গেলে পার্লার থেকে বা সেলুন থেকে, তখন তোমার কি হইলো, ব্যাপ্ত প্রতিফলন শুরু হয়েছে, আর যার কারণে তোমাকে তখন মুরগির মতো লাগতেছে বা অনুজ্জ্বল দেখাইতেছে। এখন চলে আসো আলো প্রতিফলন, একটা মজার বিষয় আছে। কোন বস্তুকে আমরা কোন কালার দেখবো সেটাও কিন্তু নির্ভর করে আলো প্রতিফলনের উপর, অর্থাৎ বস্তুটা কোন কালারে আলো প্রতিফলন করবে সেটা বলে দেওয়া হচ্ছে সেই বস্তুকে আমরা কি কালার দেখবো। যেমন তোমাকে যখন বলি একটা আপেলকে লাল দেখায় কেন, বা একটা লাল আপেলকে লাল দেখায় কেন, এটা লেম প্রশ্ন হলো, এটা রিজনটা কিন্তু মেইনলি আলো প্রতিফলনের কারণে। যখন একটা সূর্য থেকে আমাদের আলো আসে, আমরা জানি যে আমরা গত ক্লাসে পড়ছি, আমরা যে আলো বলতে যা জানি তা কিন্তু 7টা বর্ণের কম্বিনেশন বা বেনি আসা কালার 7 বর্ণ কিন্তু আমাদের থাকে। এই 7 বর্ণ দিয়ে কিন্তু আমরা বাকি সব কালার তৈরি করতে পারি। এখন এই 7 বর্ণের কালার বা সাদা বর্ণের আলো যখন এই আপেলের উপর পড়তেছে, এই আপেলটা যেটা করবে সেটা হচ্ছে 7টার মধ্যে 6টা বর্ণে সে শোষণ করে ফেলে। শুধুমাত্র লাল আলোটাই সে শোষণ করে না, এটাকে সে প্রতিফলিত করে ফেলে। আর এই প্রতিফলিত আলো যখন কোনো মানুষের চোখে এসে পড়ে, আমরা এই আপেলটাকে তখন লাল হিসেবে চিনতে পারি বা লাল হিসেবে দেখি। আর একই উল্টে যদি প্রশ্ন করতো একটা গাছের পাতাকে কেন সবুজ দেখায়, এটাও কিন্তু একই কারণ। গাছের পাতা দেখা যাচ্ছে 7টা বর্ণের মধ্যে 6টা বর্ণে সে শোষণ করে, শুধুমাত্র সবুজ বর্ণটাই শোষণ করে না, এটাকে প্রতিফলিত করে ফেলে। আর যার কারণে তুমি গাছের পাতাকে সবুজ দেখো। এখন তুমি এটা এক্সপেরিমেন্ট করতে পারো, এটাকে মনে করো 7 বর্ণ না রেখে শুধুমাত্র এক কালার করে রাখতে পারো, তাহলে দেখতে পারতাম যে জিনিসটা ডিফারেন্সটা। যেমন একটা আপেলকে যদি আমি এখন শুধুমাত্র লাল কালারের মধ্যে রাখি বা লাল বর্ণের আলোর মধ্যে রাখি, অন্য কোনো কালার রাখলাম না, তুমি যেটা পার্থক্য খেয়াল করবে, আপেলকে এখন লালই দেখাবে, কারণ সেটা লাল আলো কি করে, শোষণ করে না, প্রতিফলিত করে। আপেল লাল দেখাবে, কিন্তু আপেলের সাথে যে পাতাটা ছিল সেটাকে আর সবুজ দেখাবে না। আগে তুমি সবুজ দেখতা, এখন তুমি সবুজ দেখবে না, কালো দেখবা। কারণ কি, এই গাছের পাতা কিন্তু লাল বর্ণ শোষণ করে ফেলে। আর লাল বর্ণ শোষণ করার কারণে সে যেহেতু রিফ্লেক্ট করতে পারতেছে না কোনো কালার, সবুজ কালার নাই এখানে, সে কিন্তু এখন তোমাকে ব্ল্যাক দেখাবে। আর ব্ল্যাক তখনই দেখায় যখন কোনো বস্তু কালার সবগুলো অ্যাবজর্ব করে ফেলে বা শোষণ করে ফেলে, ওখান থেকে যদি কোনো কালার তোমার প্রতিফলিত না হয়, সেই বস্তুকে আমরা কালো দেখি। আর একটা বস্তুকে সাদা তখনই দেখো যখন সে 7টা বর্ণেই প্রতিফলন করে, তখন তুমি সেই বস্তুকে সাদা দেখো। তার মানে আমরা বুঝতে পারলাম কালো তখন দেখো যখন তোমার সবগুলা কালার শোষণ হয়ে যায়, আর সাদা তখন দেখো যখন সে 7টা বর্ণেই প্রতিফলিত করবে। তো এই ক্ষেত্রে আমরা সেটাই হচ্ছে, সবুজ পাতাটা সবুজ দেখাচ্ছে না, কারণ এখানে সবুজ কালার মিসিং, সে রিফ্লেক্ট করতে পারতেছে না, সে লাল আলোটা শোষণ করে ফেলছে, এই জন্য ব্ল্যাক। আর এটাকে যদি উল্টা কাহিনী করো, এইটাকে আমি এখন সবুজ আলোর মধ্যে রাখলাম আপেলটাকে, এখন দেখো আপেলটাকে কালো দেখাচ্ছে, কারণ লাল তো নাই, লালটাকে সে রিফ্লেক্ট কিভাবে করবে, তাই আপেল এখন কালো হয়ে গেছে, শোষণ হয়ে গেছে। আর গাছের পাতা এখন সবুজ আলো পাইছে, এখন তো সে খুশি, সেই সবুজ আলোটাকে এখন রিফ্লেক্ট করতে পারতেছে, তাই তুমি ওকে সবুজ হিসেবে দেখতেছো। লালেও রাখবো না, এখন সবুজও রাখবো না, যদি মনে করো নীল কালারে রাখি, এখন দেখো আপেলকেও কালো দেখাচ্ছে, পাতাটাকেও কালো দেখাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারতেছি কোন একটা বস্তুকে কি কালার দেখাবে তা মেইনলি নির্ভর করে সে আলো বস্তুটা কোন কালারে আলো রিফ্লেক্ট করবে, সেটা কিন্তু বলে দেয় সেই বস্তুটা কালার। তার মানে কালার ইজ অ্যান ইলিউশন, এটা কিন্তু তোমরা ওই বস্তুটার মেইনলি নির্ভর করতেছে সে কোন কালারে তোমাকে রিফ্লেক্ট করবে, সেটাই তুমি দেখতে পাও সেই কালারে। আমার অনেকে প্রশ্ন করে, আচ্ছা স্যার আপেল কেন শুধু লাল আলোই রিফ্লেক্ট করে? এটা আসলে নির্ভর করে সেটা আসলে কোন উপাদানের তৈরি। গাছের পাতা যে উপাদান তৈরি আর আপেল যে উপাদান তৈরি সেটা কিন্তু সেম থাকে না, যার কারণে গাছের পাতা সবুজ আলোকে রিফ্লেক্ট করে, এমন এই আপেলটা হচ্ছে লাল আলোকে রিফ্লেক্ট করে। তো আজ আমরা শিখলাম হচ্ছে আলো প্রতিফলন কাকে বলে, আলো প্রতিফলনের সূত্র এবং আলো প্রতিফলন প্রকারভেদ। সর্বশেষ জানলাম যে কোন বস্তুকে কোন কালার দেখাবে সেটা নির্ভর করে তার আলো প্রতিফলনের উপর সে কি কালারে আলো রিফ্লেক্ট করবে। তো তোমাদের কাছে বাড়ির কাজ দেওয়া আছে, সেই বাড়ির কাজটা ভিডিও ডেসক্রিপশন চেক করলে তোমরা পেয়ে যাবা এবং এগুলো সুন্দর করে তোমরা নোট করে রাখবা। তো আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।